হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা একটু ওয়েট করি, সবাই জয়েন করুন, তারপর স্টার্ট করছি। আমরা একটু 5 মিনিট অপেক্ষা করি, সবাই জয়েন করলে আমরা স্টার্ট করে দিচ্ছি। আচ্ছা, আমরা যেহেতু 5 মিনিট অপেক্ষা করছিলাম, ক্লাস শুরু করার আগে একটু আস্ক করে নেই। আপনাদের মনে হয় সেলফ একটা অ্যাসাইনমেন্ট আপনারা করার চেষ্টা করছিলেন, সেলফ প্রজেক্টের মতো করে। তো ওটার কার কি প্রোগ্রেস যদি একটু শেয়ার করতেন। আমরা মনে হয় টাইম সিরিজটা নিয়ে কাজ করছিলাম। আমার সাথে কেউ কেউ দেখলাম যে টাইম সিরিজের কিছু ডাটা সেটও শেয়ার করেছেন। সবাই কি টাইম সিরিজের ডাটা সেট গুলো নিয়ে আসতে পেরেছিলাম? একটু শেয়ার করলে ভালো হয়। যদি কোড ব্লকস যেটা শেয়ার করা হয়েছে ওটাতে যদি কোনো কনফিউশন থাকে তাও জিজ্ঞেস করতে পারেন। স্যার আমি গতদিনে দুটো ক্লাস করতে পারিনি, এই কারণে বলতে পারছি না স্যার। ভিডিও রেকর্ডই দেখছি। ওকে, ওকে, সমস্যা নেই, সমস্যা নেই। দেখে আমার কাছে গেট ব্যাক করেন। আমাদের হাতে সময় আছে, কোনো সমস্যা নেই, তাড়াহুড়ার কিছু নেই। যদি মনে করেন ডিসকাস করা দরকার বা কোনো কিছু জানা দরকার, অবশ্যই আস্ক করে দিবেন।
আচ্ছা, ঠিক আছে। আমাদের প্রায় সময় হয়ে গেছে, আমরা আস্তে আস্তে শুরু করি, বাকিরা আস্তে আস্তে জয়েন করবো। ওকে, ঠিক আছে। আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে, রাইট? হ্যাঁ। ওকে, নাইস, নাইস। তো আজকে যে টপিকটা আমরা কভার করব সেটা হলো এসভিএম। এসভিএম এর বেসিক কিছু জিনিসপত্র আমরা দেখবো। এসভিএম ক্লাসিফায়ার দিয়ে আমরা কিভাবে ক্লাসিফিকেশন রিলেটেড প্রবলেম সলভ করতে পারি। আবার এসভিএম দিয়ে আমরা রিগ্রেশন প্রবলেমও সলভ করতে পারি, সেটাও আমরা দেখবো। সাথে সাথে যেটা হলো যে এসভিএম ইউজ করে আমরা চাইলে ইমেজও ক্লাসিফাই করতে পারি। তো আমাদের আরেকটা যে প্রজেক্ট ছিল, মিনসড ডাটা সেট অথবা যে নাম্বার যে ডাটা সেট আছে, নাম্বারের ছবি থেকে নাম্বার গুলো রেকগনাইজ করা, তো এই কাজটাও আমরা চাইলে এসভিএম দিয়ে করতে পারি। তো আজকে আমি সেই এক্সাম্পলটাও রেখেছি। আমার এই কোড স্যাম্পলটা আপনারা ইউজ করতে পারেন আপনাদের প্রজেক্ট বিল্ড করার জন্য। বাট এছাড়াও আমি সাজেস্ট করব যে মিনসড ডাটা সেটটা ভালো করে বোঝা এবং আপনাদের মতো করে মিনসড ডাটা সেটটা ইউজ করে অথবা মিনসড ডাটা সেটটাকে এক্সটেন্ড করে, এরকমও হতে পারে যে হ্যাঁ আপনারা হাতে লিখে আরো কিছু নাম্বার অ্যাড করলেন, অথবা বাংলা নাম্বার গুলি রেকগনাইজ করার জন্য বাংলা একটা ক্লাসিফায়ার তৈরি করলেন। এইভাবে নিজেদের মতো করে মিনস ডাটা সেটটাকে মডিফাই করে আপনার মতো ক্লাসিফায়ার দিয়ে নাম্বারগুলি ক্লাসিফাই করলেন, এবং আপনি আরো বেটার আন্ডারস্ট্যান্ড করতে পারবেন যে আমার ডাটা সেটটা কিভাবে প্রসেস করতে হয়, আমার অ্যালগোরিদমস গুলোকে কিভাবে একটার পর একটা ইউজ করতে হয়। ঠিক আছে? সো আমি একটা বেসিক কোড পেজ দিয়ে দিয়েছি, আপনারা সেটা ইউজ করে আপনাদের মতো করে এক্সপ্লোর করতে পারবেন। ঠিক আছে? সো এটা ক্লাসের শেষের দিকে আমি দেখাবো। আশা করতেছি সেটাও আপনাদের জন্য হেল্পফুল হবে। তো আমরা শুরু করি। সো ফার্স্টে যে পার্টটা দেখাবো যে আমরা কিভাবে এসভিএম ইউজ করে একটা সিম্পল ক্লাসিফায়ারের মতো করে আমরা ক্লাসিফাই করতে পারি। তো বরাবরের মতনই আমরা যেটা করি, কমপ্লেক্স ডাটা সেটটাকে একটু সিম্পল করে নিই, যেন টু ডাইমেনশনাল ওয়েতে আমরা জিনিসটাকে ভিজুয়ালাইজ করতে পারি। ঠিক এভাবেও আজকে ডাটা সেট যে আইরিস যে ডাটা সেটটা আছে সেটাকে আমরা সিম্পলিফাই করে নিয়েছি আজকে, সো দ্যাট আমরা এসভিএম বলতে বোঝাচ্ছি যে সাপোর্ট ভেক্টর মেশিনের মধ্যে থেকে সাপোর্ট ভেক্টর ক্লাসিফায়ার যেটা আছে, যেটাতে ক্লাসিফিকেশন করা যায়, সেটার বেসিক ইমপ্লিমেন্টেশন আমরা দেখতেছি প্রথম এক্সাম্পলটাতে। ঠিক আছে? এখানে আমরা জাস্ট একটা বাইনারি ক্লাসিফায়ার তৈরি করতেছি। এই বাইনারি ক্লাসিফায়ার জাস্ট আমার যে সাটোসা আর ভের্সিকালার, বেসিক্যালি দুইটা ক্লাসের যে ফুলগুলো আছে, আইরিস ডাটা সেট, আমাদের আইরিস ডাটা সেটের মধ্যে যে আহ, দুটা অনলি ফুল আছে, সাটোসা আর ভার্সিকালার, এই দুটাকে আমরা রেকগনাইজ করতেছি। ঠিক আছে? সেইভাবে আমরা এক্স গুলাকে আলাদা করে ফেলতেছি, ওয়াই গুলাকে আলাদা করে ফেলতেছি। সো খুবই সিম্পল, আমাদের দুটা অনলি ফিচার নিয়ে আমরা বেসিক্যালি পুরো ডাটা সেটটা সিম্পলিফাই সিম্পলিফাই করে তারপরে এসভিএম এ ফিট করতেছি। তো প্রথমে হ্যাঁ আমরা সিম্পলিফাইড এক্সাম্পল দেখব, তারপরে যেটা হবে আমরা কমপ্লেক্স কিছু এক্সাম্পল দেখবো, মাল্টি ডাইমেনশনাল ডাটাও কিভাবে ক্লাসিফাই করা যায় এবং এসভিএম সেটার উপরে কেমন কাজ করে। মূলত আমরা ওয়াইন ডাটা সেটের উপরে সেটা দেখবো। যে কেউ মনে হয় কিছু বলতে চাচ্ছিলেন। ভাই, আইএস ডেটা সেটের উপর যদি আমরা কাজ করি সেটা কি অ্যাকুরেসি তো বেশি দেখায়, ওটা কি ঠিক হবে? এক্স্যাক্টলি, অ্যাকুরেসি বেশি দেখে। আইরিস ডাটা সেটটা খুবই আইডিয়াল একটা ডাটা সেট, হ্যাঁ। কিন্তু আইরিস ডাটা সেটটা একই সঙ্গে আইডিয়াল এবং একই সঙ্গে অনেক সিম্পল। কিন্তু এসভিএম এর বোঝার জন্য আমাদের এই ধরনের ডাটা সেট খুবই হেল্পফুল। সেই জন্য প্রথমে সিম্পল এক্সাম্পল দেখাচ্ছে, আপনারা যদি এক্সাম্পলটা দেখেন, প্রথমে সিম্পল এক্সাম্পল দেখানো হয়েছে, তারপরে আস্তে আস্তে কমপ্লেক্স এক্সাম্পল গুলো দেখানো হয়েছে একটার পর একটা। ঠিক আছে? সো আমরা সব সিনারি ইনশাল্লাহ কভার করবো। Okay? আমরা আসি একটা একটা করে। আচ্ছা, আর আরেকটা ব্যাপার একটু ক্লিয়ার করে রাখি, এখানে আমরা বেসিকটা দেখাচ্ছি, বাট আপনি যদি চান এই কোডটাকে মডিফাই করে সিম্পলি জাস্ট আপনি ক্লাসগুলো আমরা এখানে যে মডিফাই করেছি এই পোর্শনগুলো যদি আপনি কমেন্ট করে দেন, তাহলেই কিন্তু আপনার ডাটা সেটটা হোল ডাটা সেটের উপরই পুরো ক্যালকুলেশনটা কাজ করবে। ঠিক আছে? সো তখন আপনি কমপ্লেক্স যে সিনারিও গুলো আছে সেগুলো দেখতে পারবেন। সো এটা দেখে মনে করেন না যে এটা রিয়েল লাইফে ইউজ করা যাবে না, এটা রিয়েল লাইফে ইউজ করা যাবে। জাস্ট আপনাদের বোঝার সুবিধার জন্য আমরা ডাইমেনশন গুলো একটু কমায় নিয়ে আসি, সো দ্যাট টু ডাইমেনশনে আমরা পুরোটা যেন প্লট করে দেখতে পারি, বুঝতে পারি। ঠিক আছে? ওকে, আমরা সামনের দিকে আগাই আস্তে আস্তে। তো যেটা বললাম, এখানে আমরা মাত্র দুটা ফিচার নিয়ে আসছি, দুটা ক্লাস নিয়ে আসছি আইরিস ডাটা সেটটা থেকে, এবং অনলি দুটা ফিচার নিয়ে আমরা কাজ করতেছি। নিলাম, ঠিক আগের মতোই আমরা স্প্লিট করতেছি। এই যে ট্রেন টেস্টে স্প্লিট করলাম আমরা, করার পরে আমরা ঠিক আগের মতোই স্ট্যান্ডার্ড স্কেল করতেছি। স্কেলার
করার পরে আমরা আহ, এটা যেটা করলাম যে স্কেলার ডাটাগুলোকে ঠিক আগের মতোই স্কেল করার পরে আমরা ফাইনালি এসভিসি তে আমরা ফিট করতেছি, সাপোর্ট ভেক্টর ক্লাসিফায়ার যেটা বললাম। তো আমাদের কার্নেল আমরা বিভিন্ন রকমের কার্নেল ইউজ করতে পারি, এক্ষেত্রে আমরা লিনিয়ার ইউজ করতেছি, ঠিক আছে। আচ্ছা, লিনিয়ার ইউজ করলাম এবং আমরা এবার ফিট করলাম ডাটা সেটটাকে। ফিট করার পরে আমরা যে রেজাল্টটা পেলাম সেটাকে আমরা জাস্ট প্লট করছি, দ্যাটস ইট, খুবই সিম্পল জিনিস। আমরা যেহেতু লিনিয়ার কেসে করেছি, সো দেখা যাচ্ছে একটা সিম্পল লাইন দিয়ে আমরা ডাটা সেটটাকে ক্লাসিফাই করছি। সো আমাদের ব্লু গুলো একটা ক্লাসে আর রেড গুলো একটা ক্লাসে, জাস্ট একটা ওভারল্যাপ করেছে, ঠিক আছে। এটাকে চাইলেই আমরা আরো কমপ্লেক্স ভাবে করতে পারতাম। তো এসভিএম কিন্তু নন লিনিয়ার ডাটা সেট গুলোকেও ক্লাসিফাই করতে পারে। সেই এক্সাম্পলটাই আমরা নেক্সটে দেখতে যাচ্ছি, ঠিক আছে। যেমন এখানে একই সঙ্গে নন লিনিয়ার প্লাস কি বলবো মানে রিগ্রেশন প্রবলেমটাকে এখানে সলভ করা হয়েছে, দুটো প্রবলেমটাকে একসাথে এখানে ট্যাকেল করা হয়েছে। সো এখানে আমরা এসভিএম থেকে এসভি টা ইউজ করছি, আগে আমরা এসভিসি ইউজ করেছি, এবার আমরা এসভি ইউজ করছি। এসভি এ কি হয়, সাপোর্ট ভেক্টর রিগ্রেশন, ঠিক আছে। এটা মোর অ্যাডাপ্টেড টু সলভ রিগ্রেশন প্রবলেমস, ঠিক আছে। সো এটা দিয়ে আমরা আসলে আমাদের যে কন্টিনিউয়াস ভ্যালু আছে সেগুলা প্রেডিক্ট করতে অনেক বেশি হেল্প করে। সো আমাদের যে প্রিভিয়াস যে এক্সাম্পল গুলো ছিল ক্যালিফোর্নিয়া ডাটা সেট, ক্যালিফোর্নিয়া ডাটা সেটটাই আমরা এখানে ইউজ করতেছি। আমরা এখানে ডাটা সেটটা নিচ্ছি এবং এখানে আমরা খেয়াল করি ইউজ অনলি ওয়ান ফিচার, ঠিক আছে। আমরা আগেই জানি ক্যালিফোর্নিয়া ডাটা সেটের মধ্যে মিডিয়ান ইনকামটা মোস্ট রিলেটেড ছিল আমাদের টার্গেটের সাথে, রাইট। হাউস প্রাইসের সাথে আমাদের মিডিয়ান ইনকামটা মোস্ট টার্গেটেড ছিল, সো আমরা অনলি একটা ভ্যালু এখানে নিচ্ছি, ঠিক আছে। ওকে, নিলাম, ভালো কথা। নেওয়ার পরে আমরা এই পুরো জিনিসটাকে যখন প্লট করতেছি, তখন এই যে আমরা খেয়াল করি দেখি, আমরা কিন্তু আগে কি পেতাম, আগে যখন আমরা লিনিয়ার রিগ্রেশন ইউজ করতাম তখন এই পয়েন্ট বরাবর আমরা একটা লাইন পেতাম, রাইট। এখানে খেয়াল করে দেখি আমার কিন্তু একটা লাইন পাচ্ছি না, আমরা কিন্তু মোর কমপ্লেক্স একটা শেপ পাচ্ছি। একটা স্ট্রেট লাইন না পেয়ে এসভিএম এর থ্রুতে আমি কিন্তু একটা কমপ্লেক্স শেপ পাচ্ছি। সো আমি এসভিএম ইউজ করে মোর অ্যাকুরেট প্রিডিকশন কিন্তু দিতে পারবো, ঠিক আছে। মোর বেটার ফিট আমরা ডাটাকে ইউজ করতে পারবো। এসভিএম এর এটাই পাওয়ার, ঠিক আছে। এটা মাল্টি ডাইমেনশনাল ডাটার উপরে খুব ভালো কাজ করে, খুবই ভালো কাজ করে। ওকে, যেহেতু এটা খুবই ভালো কাজ করে, সো আমরা সাধারণত দেখা যায় যে কমপ্লেক্স সিনারিওতে অথবা যেখানে দেখা যায় যে অনেক ডাইমেনশনালিটি নিয়ে কাজ করতেছি, যেখানে লিনিয়ার রিলেশনশিপ কম, যেমন এই সিনারিওটা যে একটা লাইন দিয়ে আমরা পুরোপুরি ডাটা সেটটাকে খুব ভালোভাবে ডেসক্রাইব করতে পারি না, সেসব সিনারিওতে আমরা এসভিএম ইউজ করে থাকি। যেমন আমরা এখানে এই রিগ্রেশন প্রবলেমের এসভিএম এর জন্য আমরা দেখছি যে কমপ্লেক্স প্যাটার্নটা এসভিএম দিয়ে কিন্তু আমরা বেটার প্রেডিক্ট করতে পারতেছি, ঠিক আছে। যেমন এখানে দেখা যাচ্ছে যদি স্ট্রেট লাইন হতো, আমরা জাস্ট এই অ্যাভারেজ যে পয়েন্ট গুলো আছে ওগুলোই কনসিডার করতে পারতাম, যে হায়ার আপস এর যে ক্যারেক্টারিস্টিক্স আছে ওটা আমরা ক্যাপচারই করতে পারি না। বাট এসভিএম এর সাথে আমরা দেখতেছি যে আমরা আরো বেটার সিনারিও ক্যাপচার করতে পারতেছি, ঠিক আছে। উপরের দিকে গিয়ে যে আহ, আমাদের যে লাইনটা ফ্ল্যাট হয়ে গেছে, এখন আমরা এসভিএম এর থ্রুতে এই ফ্ল্যাট লাইনটাও প্রিডিক্ট করতে পারতেছি আগের থেকে ফার বেটার, ঠিক আছে। সো এইভাবে এসভিএম আমাদেরকে বেটার প্রিডিক্ট করতে হেল্প করতেছে। সো আমি এখানে আর যে ইভালুয়েশন মেট্রিক যেগুলি আছে আগের ইভালুয়েশন মেট্রিকই, তাই আর এগুলো এক্সপ্লেইন করলাম না। আশা করি আপনারা বুঝতে পারবেন। তারপর যদি কোনো কনফিউশন থাকে একটু আস্ক করে নিন আমার। এটা গেল আমাদের ইয়ার জন্য। এসভিআর মিনিং হলো যে রিগ্রেশন প্রবলেমটা আমরা এসভিএম দিয়ে সলভ করতে পারি। ভালো কথা করলাম। এসভিএম এর আরো একটা ইমপ্লিমেন্টেশন আছে, সেটা হলো যে ওয়ান ক্লাস এসভিএম। ওয়ান ক্লাস এসভিএম টা কি কারণে ইউজ করা হয়, এটা দিয়ে আমরা চাইলে অ্যানোমালি বের করতে পারি। আমার ডাটা সেটে যদি কোনো অ্যানোমালি থাকে, দেখা যাচ্ছে যে ডাটা সেটে হঠাৎ করে কোনো একটা আউটসাইড কোনো একটা প্যারামিটার আসছে, অথবা কোনো কারণে ডাটার ভ্যালু খুব খুব হেভিলি ফ্লাকচুয়েট করতেছে, এই ধরনের জিনিসগুলো আমরা এসভিএম ইউজ করে বের করতে পারি। এবং এটা আমরা মাল্টি ডাইমেনশনেও বের করতে পারি। বাট এখানে আমাদের সিম্পলিসিটির জন্য সিম্পল একটা কেস দেখানো হয়েছে। আমরা জাস্ট এখানে দুটা আমাদের মতো করে একটা ডাটা সেট ক্রিয়েট করে নিয়েছি। কিভাবে ক্রিয়েট করেছি একটু এক্সপ্লেন করি। সো ফার্স্টে আমরা যেটা করেছি, আমরা আহ, কিছু পয়েন্ট নিয়েছি, যে একটা নর্মাল ডিস্ট্রিবিউশন তৈরি করে নিয়েছি, এবং এখানে আমি একটা সার্টেন রেঞ্জের মধ্যে ডাটা সেটটা আমি তৈরি করেছি, ঠিক আছে। আবার 200টা পয়েন্ট আমি এখানে তৈরি করে নিয়েছি। নিলাম, ভালো কথা, 2D ডাটা।
2টা ফিচার নিয়ে করলাম। এরপরে আমি কি করেছি, আমি কিছু অ্যানোমালি অ্যাড করছি। ঠিক আছে? র‍্যান্ডম ইউনিফর্ম কিছু ভ্যালু এড করছি। এগুলো হলে আমার ডাটার মধ্যে আমি কিছু আ ইনটেনশনালি কিছু মিসলিডিং ডাটা আমি ইনসার্ট করছি। আমাদের টার্গেট হলো এই মিসলিডিং পয়েন্ট গুলা আমরা ধরতে পারি নাকি। ঠিক আছে? এসভিএম ইউজ করে আমরা এই কাজটা করতে পারি। সো ওই কাজটাই দেখানো হয়েছে। এখানে আমরা বেসিক্যালি ওই যে ইয়াটা ছিল যেমন ২০ টা পয়েন্ট আমরা ইনটেনশনালি এখানে ইনসার্ট করেছি। ওই ২০ টা পয়েন্টকে আমরা অ্যানোমালি ডাটা বলতেছি। এরপরে যেটা করছি আমরা এই ২ টা ডাটা সেটকে আমরা মার্জ করে ফেলেছি। তো vstack এরকম একটা লাইব্রেরি আছে আ NumPy এর মধ্যে। আমরা এটা ইউজ করে বেসিক্যালি এই ২ টা ২ টা ডাটা সেটকে মার্জ করে ফেলেছি। ঠিক আছে? মার্জ করে এখন আমরা এই মার্জ ডাটা সেট থেকে আমরা বের করার চেষ্টা করতেছি যে আ এখানে আমাদের ডাটার মধ্যে এরকম কোনো আনইনটেনশনাল কোনো বিহেভিয়ার আছে নাকি। সো আমরা যদি চাই এখানে আমরা যে 1 ক্লাস এসভিএম যেটা বললাম, আমরা এখানে এসভিএম এর মধ্যে থেকে 1 ক্লাস এসভিএম টা আমরা পিক করেছি। ঠিক আছে? নিলাম আমরা। এখানে আমরা আ সেট করার পরে আমরা প্রিন্ট করে দেখলাম যে আমাদের যে পয়েন্ট গুলা ছিল, অ্যানোমালিস যেগুলি ছিল, সেগুলি আমরা ঠিকঠাক মতো বের করতে পারছি। ঠিক আছে? 1 ক্লাস এসভিএম ইউজ করে আমরা এভাবে অ্যানোমালি গুলা বের করতে পারি। তো এটা রিয়াল লাইফ এর এক্সাম্পল কেমন হতে পারে? এটা আমরা ফ্রডুলেন্ট ট্রান্সেকশন গুলা কিন্তু এই ধরনের 1 ক্লাস ক্লাসিফায়ার দিয়ে বের করতে পারি। ঠিক আছে? এটা খুবই হেল্পফুল একটা জিনিস। তো আমরা এটা ট্রাই আউট করে দেখতে পারি। আপনারা যদি ইন্টারেস্টেড হন আমাকে যদি রিকোয়েস্ট করেন আমি চেষ্টা করব যে ফ্রডুলেন্ট ডাটা সেট এর উপরও এই সেম এক্সাম্পলটা এপ্লাই করে আপনাদেরকে দেখানোর জন্য। ঠিক আছে? এটা জাস্ট একটা আ বিগিনার যেহেতু এক্সাম্পল সো একদম বেসিক লেভেলের কিছু ডাটা সেট আমরা মক করে তৈরি করে জাস্ট ক্যারাক্টারিস্টিক্স টা আপনাদেরকে দেখানো হয়েছে এখানে। এটা গেল। আচ্ছা। এরপরে আমরা যে এক্সাম্পল গুলো দেখিয়েছি আমরা বেসিক্যালি আ কিভাবে আ একটা কমপ্লেক্স ডাটা সেট এর ক্ষেত্রে আমরা এটা কাজটা করতে পারি। সো সেক্ষেত্রে মানে মাল্টি ডাইমেনশনাল যদি ডাটা হয়, তখন আসলে আমরা পিসিএ কিভাবে ইউজ করতে পারি সেটা আমরা দেখিয়েছি। তো সেটা দেখানোর জন্য আমরা যেটা করেছি সেখানে আমরা ওয়াইন এর ডাটা সেটটা ইউজ করেছি। তো ওয়াইন এ বেসিক্যালি 3 ক্লাসের ওয়াইন আছে এবং বেশ কিছু ফিচার আছে। টোটাল ১৩ টা ফিচার আছে। এক্ষেত্রে আমরা কোন সিম্পলিফাই করিনি। আমরা হোল ডাটা সেটটাই নিয়েছি এবং ওয়াইন ডাটা সেটটার উপরে পুরোপুরি আমরা এসভিসি আমাদের যেহেতু ক্লাসিফাই করতে চাচ্ছি, পুরোটা এপ্লাই করি আমরা রেজাল্টটা নিয়ে আসার চেষ্টা করছি। সো এখানে আমরা কোন কাট অফ করিনি কোন কিছু। আমরা একটু দেখি। পুরো ডাটা সেটটাই আমরা পাস করলাম। ঠিক আগের মতোই আমরা টেস্ট সাইজ 0.3 ইউজ করেছি। আমরা স্কেলার ফিচ সরি স্কেলার ফিচার যেটা ইউজ করি সবসময় সেটাই করেছি। এটা করার পরে আমরা বেসিক্যালি যেটা করেছি এসভিসি যেটা আছে সেটা স্ট্যান্ডার্ড প্রসেস আমরা সেটা ইউজ করেছি। করলাম সেটা করে আমরা ডাটা সেটটা ফিট করলাম। ফিট করার পরে আমরা প্রেডিকশন এ গেলাম, প্রেডিক্ট করলাম। এবার আমরা অ্যাকুরেসি টা চেক করি। ঠিক আছে? আমরা অ্যাকুরেসি টা চেক করি। আমরা খেয়াল করে দেখি। আমার কিন্তু অ্যাকুরেসি খেয়াল করে দেখেন খুবই বেশি। আমরা এইজন্য এসভিএম টা ইউজ করাটা প্রিফার করি। আমার যদি ইউনিফর্ম ডাটা সেট হয়, আমার যদি ডিস্ট্রিবিউশনটা নরমাল ডিস্ট্রিবিউশন এর মধ্যে থাকে এবং দেখা যাচ্ছে যে সব ক্লাসে ব্যালেন্সড পরিমাণে আমার ডাটা সেট আছে, তখন আমি চোখ বন্ধ করে এসভিএম ইউজ করতে পারি। এসভিএম এর পারফরম্যান্স খুবই ভালো। সাধারণত যদি আমার ডাটা সেটের মধ্যে কোনো অ্যানোমালি না থাকে, তাহলে ওই ডাটা সেট দিয়ে আমরা খুব ভালো রকমের একটা প্রেডিকশন পেতে পারি এসভিএম ইউজ করে। ঠিক আছে? সো এসভিএম খুবই পপুলার সেজন্য। এবং আ এসভিএম যেটা দেখা যায় যে এটা আ ডিপ নিউরাল নেটওয়ার্ক এর মধ্যেও পড়ে না। সো দেখা যায় যে অল্প ডাটা সেট থাকলেও এখানে আমরা বেশ ভালো একটা রেজাল্ট পাই সবসময়। আচ্ছা, তো এখানে যেটা করা হয়েছে, এখানে যে প্লটটা করা হয়েছে এখানে একটু বলে রাখি। এসভিএম যেহেতু মাল্টি ডাইমেনশনাল ডাটা নিয়ে কাজ করে, সো এটা প্লটিং করাটা খুবই ডিফিকাল্ট। মাল্টি ডাইমেনশনাল এটা প্লট করা আমরা এটা পারি না আসলে। তো এখানে যেটা করা হয়েছে পিসিএ ইউজ করা হয়েছে। পিসিআই ইউজ করে আমরা ডাটা ডাইমেনশনালিটিটা রিডিউস করেছি। 2 ডাইমেনশন এ নিয়ে এসেছি এবং 2 ডাইমেনশন এ আনার পরে তারপরে ফাইনালি আমরা পুরো জিনিসটাকে ভিজুয়ালাইজ করছি। এবং তারপরে আমরা পুরো জিনিসটাকে দেখতে পারতেছি। সো আমরা যে ভিজুয়ালাইজেশন টা দেখতেছি এটা পিসিআই ইউজ করার পরে ফাইনাল একটা ভার্সন। যেখানে আমরা আমাদের ডাটা সেট গুলা যে প্রেডিকশন গুলা আসছে ওগুলা একটা করে আলাদা ভাবে দেখতে পারতেছি। ঠিক আছে? 2D তে আমরা দেখতে পারতেছি এবং আমরা দেখতেই পারতেছি আমাদের প্রেডিকশনটা কতটা অ্যাকুরেট হইছে এবং খেয়াল করে দেখি আমাদের কিন্তু ডাটা সেটের ওভারল্যাপিং অনেক বেশি। অনেক বেশি কমপ্লেক্স, তাই না? এই ধরনের প্রেডিকশন কিন্তু আমরা লিনিয়ার যে রিগ্রেশন আমরা এত সরি লজিস্টিক রিগ্রেশন আমরা এতদিন যেগুলো দেখে আসছি অথবা কেএনএন দেখে আসছি, এগুলো দিয়ে এত কমপ্লিকেটেড প্রেডিকশন করাটা পসিবল না। ঠিক আছে? এই
আমাদেরকে এসভিএম এক্ষেত্রে আমাদের বাকি সবগুলোকে আউট পারফর্ম করে বেটার রেজাল্ট দিবে সবসময়। ঠিক আছে? আমরা অনেক কম্পারেটিভ চার্টও অনলাইনে পাবো। আমরা যদি দেখি, আমরা সেক্ষেত্রে দেখব যে আসলে এসভিএম এসব সিনারিওতে বেটার রেজাল্ট দেয় আমাদের সবসময়। সো এখানে বেসিক্যালি এই এক্সাম্পলটাতে যেটা দেখানো হয়েছে যে আমরা কিভাবে একটা ডিসিশন বাউন্ডারি দিয়ে মানে এসভিএম এর ডিসিশন বাউন্ডারিটা কিভাবে কাজ করে সেটা বেসিক্যালি আমরা এখানে একটা র‍্যান্ডম ডাটা সেট তৈরি করে সেখান থেকে দেখানোর চেষ্টা করছি। সো দ্যাট আমরা একটু বেটার আন্ডারস্ট্যান্ড করতে পারি যে এসভিএম আসলে কিভাবে এই ডিসিশন বাউন্ডারিটা ড্র করে। ঠিক আছে? তো এখানে টোটালি লিনিয়ারলি সেপারেবল যে ডাটা সেটটা আছে সেটা দেওয়া হয়েছে। এখানে আমরা তৈরি করে নিয়েছি। এই যে কোথায় গেল? এই যে আমরা নরমাল ডিস্ট্রিবিউশন ইউজ করে ২ টা ডাটা সেটকে বেসিক্যালি মার্জ করে নিয়েছি। সো আমরা ২ টা ক্লাস তৈরি করে নিচ্ছি। একটা হলো ক্লাস 0, একটা হলো ক্লাস 1। অনেকটা বলা যায় যে আইরিস ডাটা সেটের মতনই। কিন্তু এখানে একটা ডিফারেন্স একটু নোটিসেবল সেটা আমি দেখাতে চাই। সেটা হলো যে আমরা আইরিস আর এখানে ২ টা ক্ষেত্রেই আইরিস এর ডাটা সেট একটু যাই। আইরিস ডাটা সেটের ক্ষেত্রে দেখা গেছে যে আমরা ওই লিনিয়ার দেওয়ার কারণেই আমরা আসলে এখানে কিছু ইয়াটা দেখেছি যে বাউন্ডারি ক্রস করে চলে আসছে। ঠিক আছে? এখানে এই আর্টিফিশিয়াল ডাটা সেটটা দিয়ে দেখানোর কারণটাই হলো এটা যে কোন ক্ষেত্রে আসলে এসভিএম সাকসেসফুল এবং কোন ক্ষেত্রে আসলে এসভিএম কোনটাই ডিটেক্ট করতে পারে না। সেটার জন্যই এই এর কনসিকিউটিভ নেক্সট কতগুলো এক্সাম্পল দেওয়া। ঠিক আছে? এই এক্সাম্পলটা আর পরের এক্সাম্পলটা দুটো একসাথে একটু দেখতে হবে। দুটো দেখলে তখন আমরা ক্লিয়ার হব। সো এখানে ইনটেনশনালি আমরা ডাটা সেট গুলাকে খুব ভালোভাবে সেপারেশন করে রাখছি। ঠিক আছে? ডাটা সেটটা নিয়েছি আমরা সেভাবে যেন ২ টা খুব ভালোভাবে সেপারেট করা যায়। সেক্ষেত্রে এসভিএম টা সিম্পল একটা স্ট্রেইট লাইনের মতো লাইন দিয়ে সেপারেট করে ফেলতে পারতেছি। ঠিক আছে? বাট আমরা যদি আরেকটু কমপ্লেক্স নেই যেমন এখানে ঠিক লিনিয়ার ক্যারেক্টারিস্টিক্স এখানে কম এই ডাটা সেটের ক্ষেত্রে। এসভিএম সেক্ষেত্রেও আমাদের ডাটা সেটের ক্যারেক্টারিস্টিক গুলোকে সেপারেট করতে সক্ষম। ঠিক আছে? বাট সেক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে আমাদের একটু বেশি পরিমাণে এফোর্ট দিতে হচ্ছে অথবা কিছু প্যারামিটার আমাদেরকে চেঞ্জ করে দিতে হচ্ছে। লাইক আমরা একই ধরনের কাজ করতেছি। আমি জাস্ট এই ২৪ নাম্বার লাইনটা ফোকাস করব এখানে। টানি ২৪ নাম্বার লাইনটা ফোকাস করব আর এখানে আমার এখানে ২৮ নাম্বার লাইনটা ফোকাস করব। ঠিক আছে? সো দুটাতেই এসভিসি ইউজ করা হয়েছে। বাট এখানে আমরা যখন লিনিয়ার দিয়েছি তখন এখানে লিনিয়ার লাইনটা দেখানো হয়েছে। বাট আমরা যখন আরবিএফ দিচ্ছি, কার্নেল যখন আরবিএফ আমরা করি, আরবিএফ করলে তখন কমপ্লেক্স প্যাটার্ন গুলো আমরা এভেইলেবল করতে পারি। ঠিক আছে? এবং কমপ্লেক্স প্যাটার্ন বলতে যেমন এখানে আমরা দেখছি অনেকটা এস শেপের মতো একটা শেপ সে তৈরি করে ২ টা ক্লাসের ডাটা সেটকেই সে সেপারেট করে ফেলেছে। রাইট? সো এই কাজটা আমরা আরবিএফ দিয়ে করতে পারি। সো আমরা বেসিক্যালি কার্নেল চেঞ্জ করে আমরা এভাবে কাজগুলা করতে পারি। সো আমরা এই ২ টা এক্সাম্পল এ একটু আ ওন অ্যাকর্ড একটু সময় দিয়ে দেখব। সাইড বাই সাইড কম্পেয়ার করে দেখব। আশা করতেছি আপনারা এটা বুঝতে পারবেন। এটা আপনাদের জন্য হেল্পফুল হবে যে এসভিএম আসলে কিভাবে কাজ করে এবং কোন ক্ষেত্রে ইউজ করলে আমরা বেটার রেজাল্ট পাবো বা কি ধরনের ডাটা সেট ইউজ করলে আমরা বেটার রেজাল্ট পাবো। আর ফাইনালি আরেকটা এক্সাম্পল আমি দেখাবো যে কোন ক্ষেত্রে আসলে এসভিএম ইউজ করা যাবে না বা করলে আমরা রেজাল্ট ভালো পাবো না। ঠিক আছে? আমার ডাটার যদি ভেরিয়েশন খুবই বেশি থাকে যেমন এই ক্ষেত্রে আমরা দেখি এই ক্ষেত্রে যে ডাটা সেটটা ট্রেইন করা হয়েছে সেক্ষেত্রে আমার অ্যাকুরেসি কিন্তু খুবই খারাপ। অলমোস্ট 50% এর মতো। সো এই ধরনের পার্টিকুলার সিনারিওতে আমরা এসভিএম যদি ইউজ করি আমরা প্রপার রেজাল্ট পাবো না। সো এখানে আমি একটু এক্সপ্লেইন করি কি ধরনের কি ডাটা সেট আছে। আচ্ছা। তো এখানে যেটা আছে আমরা র‍্যান্ডম নরমালি নিয়েছি। আমরা ১০০ টা পয়েন্ট নিয়েছি। X1 এ যেটা হয়েছে আমরা আবারও কিছু র‍্যান্ডম নরমাল পয়েন্ট নিয়েছি। খুবই ভালো কথা। নরমাল ডিস্ট্রিবিউশন এর ডাটা নিয়েছি। কিন্তু এখানে খেয়াল করি নয়েজ যখন আমরা তৈরি করছি, এবার ডাটা সেট এর মধ্যে কি করছি আমরা এবার নয়েজ ইন্ট্রোডিউস করছি। ঠিক আছে? আগের ডাটা সেট গুলোতে কি ছিল? আমরা পিওর ডাটা সেটটা ইউজ করছি। আগের ২ টা এক্সাম্পল এ। বাট এক্ষেত্রে আমরা যেটা করেছি ডাটা সেটে এডিশনাল নয়েজ এড করছি। এবং এই নয়েজটা ইউনিফর্ম না। ঠিক আছে? সরি এই নয়েজটা আ আ আনইউনিফর্ম। ঠিক আছে? আনইউনিফর্ম যেহেতু আমরা নয়েজ এড করতেছি, সো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের এই ডাটা সেটটা এসভিএম এর জন্য খুব বেশি হেল্পফুল না।
এখানে প্রিডিকশন করাটা খুবই ডিফিকাল্ট হবে। সো আমার যদি আনঅর্গানাইজড ডাটা সেট থাকে এবং ডাটা সেটের পিউরিটি খুব কম থাকে, ডাটা সেটে যদি খুব বেশি পরিমাণে আউটলায়ার থাকে, তখন আসলে এই ডাটা সেটটা ইউজ করা আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায়। ঠিক আছে? তখন আমরা এখান থেকে এক্সপেক্টেড রেজাল্ট আসলে পাই না। তো এখানেও সেম একই জিনিসপত্র কিন্তু ইউজ করা হয়েছে। সো আমরা আরবিএফ ইউজ করছি, আবার গামা স্কেল ইউজ করা হচ্ছে। সব সেম প্যারামিটার ইউজ করা হচ্ছে। বাট এক্ষেত্রে আমরা এখন আর প্রিডিক্ট করতে পারতেছি না আসলে। ঠিক আছে? আমার যেহেতু অ্যাকুরেসি অনলি 50% এর কাছাকাছি, সো এটা আসলে খুব রিলায়েবল কোনো ক্লাসিফায়ার না। ঠিক আছে? র‍্যান্ডমলিও আমি যদি পিক করি, আমার কিন্তু ঠিক এরকম একটা গেস আসবে। সো আমাদের যদি এরকম খুব বেশি নয়েজি ডাটা সেট থাকে, তখন আমরা প্রেডিকশনটা করতে পারবো না। ঠিক আছে? এসভিএম ইউজ করে আমরা খুব একটা বেশি বেনিফিট পাবো না। আচ্ছা, এসভিএম নিয়ে আমার ডিসকাশন মূলত এতটুকু পর্যন্তই ছিল আপনাদের সাথে আজকে। আর লাস্টের যে এক্সাম্পলটা আছে আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হলো যে মিক্সড ডাটা সেট, যেটা বলছিলাম যে এসভিএম ইউজ করে আমরা চাইলে ডিজিট রিকগনাইজ এর কাজটাও করতে পারি। সো সেটাই আমি লাস্টে দেখাবো। তো এটাতে যাওয়ার আগে আমি আপনাদের কাছ থেকে কিছু কোশ্চেন নিব। যদি আপনাদের কোনো কোশ্চেন বা কোয়েরি থাকে এসভিএম রিলেটেড, আপনারা আস্ক করতে পারেন। কোনো কোশ্চেন বা কোয়েরি এসভিএম রিলেটেড, যদি কোথাও কোনো কনফিউশন থাকে বা ডাউট থাকে আস্ক করতে পারেন। স্যার এইখানে যে কোড গুলো আপনি লিখছেন এইগুলো কি আমাদের নিজেরও লেখা লাগবে? এসবিএম এর এই যে সব কোড, আইরিশের? নিজে যেটা লিখতে হবে বলতে আমি বুঝিনি। মানে স্যার এই যে আপনি যেগুলো লিখে দেখাইছেন আর কি, প্লট প্লট করে, এইগুলো কি আমাদেরও করা লাগবে? আহ হ্যাঁ, মানে এসভিএম টা কিভাবে ইউজ করতে হয় সেটা বুঝতে হবে না? সেটা বোঝার জন্যই তো এই এক্সাম্পল গুলো দেওয়া। এই এক্সাম্পল গুলো বুঝতে গেলে তো আপনাকে রান করতে হবে ডেফিনেটলি। তখনই তো বুঝবেন যে এসভিএম কোথায় ইউজ করতে হবে, কিভাবে ইউজ করতে হবে, রাইট? ওকে স্যার, এটাই আর কি ধরতে একটু সমস্যা হচ্ছে প্রথম প্রথম তো। ফার্স্ট আমাকে টাইম একটু মনে আমি হয় আর কি, ডিটেলে বললে ভালো হয়। ইস্যুটা কোথায় হচ্ছে? মানে স্যার আমি আছে এইগুলো কোড গুলো লিখতে পারতেছি না আর কি, মানে আমি সিনট্যাক্সটা, মানে এসবিএম, লিনিয়ার রিগ্রেশন, লজিস্টিক রিগ্রেশন, এগুলোর আসলে ছোট ছোট যদি প্লট করে দেখানো হতো তাহলে আর কি বুঝতে সুবিধা হতো। এটা তো আপনি পুরো একটা বড় মডেল নিয়ে দেখাচ্ছেন, আমি তো হচ্ছে যে ইসের ওই ছোট, মানে পার্ট পার্ট এক একটা করে দেখালে আর কি বুঝতে সুবিধা হয়, মানে এখানে ভাইয়া পার্ট বাই কোনটার পার্টি কাজ করে কি দেওয়া আছে, অনেক। কিন্তু প্রত্যেকটা পার্ট বাই পার্টি করে দেওয়া আছে। আর কিভাবে ছোট করতে চাচ্ছেন আমাকে একটু যদি সাজেস্ট করেন। সে ধরেন ফার্স্ট এক্সাম্পল স্যার যে আমি বললাম। হচ্ছে যে ফাংশন গুলো, ফাংশন বা হচ্ছে যে মডেলের, ওই যে আমরা যে মডেল গুলো ইম্পোর্ট করতেছি, হুম, ওইটার কোনটার কাজ কি আমরা কি ওই দেখে বুঝবো? হ্যাঁ, ডেফিনেটলি ডকুমেন্টেশন করবেন। আচ্ছা ঠিক আছে স্যার, ওইটাই আর কি, আপনাদের মানে জন্য কি ডকুমেন্টেশন ডকুমেন্টেশন? দেখে অনেকটা বুঝতে পারছি না এখন, হুম হুম। অনেক সময় বুঝতে পারি না আর কি, তখন চ্যাট জিপিটি কাটেও পাই না আর কি। ChatGPT কাছ থেকেও পান না বলেন কি? না পেলে তো তাহলে একটু কোশ্চেন গুলো করতে হবে একটু। আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে, একটু কোশ্চেন গুলো করেন। ঠিক আছে? ওকে, একটু কোশ্চেন ঠিক গুলো আছে। করেন। ঠিক আছে? যা যা প্রবলেম ফেস করেন কোশ্চেন গুলো করেন, আমরা আছি হেল্প করার জন্য কিন্তু। ওকে স্যার। আর একটু সময় দিতে হবে ভাইয়া। এই জিনিসগুলো বোঝার জন্য আপনি যত প্র্যাকটিস করবেন তত বেশি আস্তে আস্তে বুঝতে পারবেন। আমি কিন্তু এখানে অনলি কিছু কেস দেখায় গেছি, তাই না? যে হ্যাঁ, কোন হ্যাঁ ক্ষেত্রে স্যার। কাজ করবে, কোন ক্ষেত্রে কাজ করবে না, রিগ্রেশন প্রবলেম সলভ করা যাবে কি যাবে না। ঠিক আছে? কিন্তু আপনাকে কিন্তু আরো ডিটেইলে ঘাটতে হবে। যত বেশি এটা প্র্যাকটিস করবেন তত বেশি ডেপথে যেতে পারবেন। তত বেশি প্রবলেম সলভ করতে পারবেন রিয়েল লাইফে। ওকে স্যার, ঠিক আছে। ঠিক আছে? আমাদের আর কোনো কোয়েশ্চেন বা কোয়েরি? যদি আর কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা নেক্সট টপিকে মুভ করলাম। তাহলে আমি মিনসড যে ডাটা সেটটা ছিল সেটা আজকে দেখাবো বলেছিলাম। সেটা নিয়ে একটু ডিসকাস করি। তো ফার্স্টেই মিনসড ডাটা সেটটা কি সেটা নিয়ে একটু কথা বলি। মিনসড ডাটা সেটটা বেসিক্যালি একটা নাম্বারের ডাটা সেট। ঠিক আছে? ডাটা সেটটা দেখতে কেমন আমি একটু গুগল করে দেখাই। আমরা এই যে ক্যাগেলে গেলেই ডাটা সেটটা পাবো। খুবই কমন একটা ডাটা সেট। যারাই আমরা
ইমেজ প্রসেসিং নিয়ে কাজ করি তারা এই ডাটা সেটটা মোরলেস ফেস করি। ঠিক আছে? আমি একটু দেখাই। একটু ওয়েট করি, আমার লোড হচ্ছে স্ক্রিনটা। আমার স্ক্রিন এখনো লোড হচ্ছে। আচ্ছা, আমার মনে হয় এটা এর থেকে আর ভালো লোড হবে না, আমি এখান থেকে দেখাচ্ছি। তো জিনিসটা হচ্ছে অনেকটা এরকম, মেইন স্টেট ডাটা সেটে ঠিক এইভাবে আমার প্রত্যেকটা নাম্বার লেখা আছে, 0 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে? তো আমার যতগুলো ডিজিট আছে প্রত্যেকটা নাম্বার আমার এইভাবে লেখা আছে। আমার টার্গেট হলো যে আমি এরকম এক একটা ব্লক, নাম্বারের এক একটা ব্লক বা একটা ছবি আমি দিব আমার অ্যালগরিদমকে, সে বলবে যে এই ছবিটা আসলে কোন নাম্বারকে রিপ্রেজেন্ট করে। আমি হয়তো 7 পাঠাবো, 7 রিপ্রেজেন্ট করবে, 4 পাঠাবো, 4 রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে? এটা হলো মেইন ডাটা সেটটা ইউজের টার্গেট। সিম্পল একটা ক্লাসিফাই করা। রিয়েল লাইফে আমরা যে ওসিআর ইউজ করি, যে অপটিক্যাল ক্যারেক্টার রেকগনিশন, সেখানে কি করা হয়, সেখানে আলটিমেটলি আমরা কি করি, নাম্বার গুলো তো একটা সিকোয়েন্স একটার পর একটা লিখে যাই, তাই না? রাইট? সো রিয়েল লাইফের যদি প্রবলেম গুলো সলভ করতে চাই আমাদেরকে কি করতে হয়, এই সিকোয়েন্সটা নিতে হয়, সিকোয়েন্সটাকে প্রত্যেকটা ক্যারেক্টার ধরে ধরে চান করতে হয়। সো ক্যারেক্টার কোথায় আছে সেটা ধরার জন্য একটা অ্যালগোরিদম আছে, সেটা ইউজ করে আমরা পেজের ঠিক কোন কোন জায়গায় ক্যারেক্টার গুলো আছে সেগুলো আমরা ডিটারমাইন করতে পারি। ঠিক আছে? সেটা দিয়ে আমরা কোন কোন জায়গায় আমার লাইন গুলো আছে সেটা আমি বের করি। সো ওই লাইনগুলো পাওয়ার পরে আমরা যেটা করি, এক একটা ক্যারেক্টারকে সেপারেট করি। প্রত্যেকটা ক্যারেক্টারকে সেপারেট করার পরে এবার আমার কাছে ঠিক এই ফরম্যাটে, মিনস্ট এর মতো ফরম্যাটে আমার কাছে প্রত্যেকটা ক্যারেক্টার আছে। এখন আমি কি করতে পারি, আমার যে ডেভেলপড অ্যালগরিদম আছে সেখানে আমরা এখন যদি এক একটা ক্যারেক্টার পাস করি, তখন সে আমাকে বলতে পারে যে আচ্ছা তুমি যে ক্যারেক্টারের ছবিটা পাস করছো সেটা আসলে 4, অথবা তুমি যে ক্যারেক্টারের ছবিটা পাস করছো করছো সেটা আসলে 1। ঠিক আছে? এইভাবে আমরা প্রত্যেকটা ক্যারেক্টার রিকগনাইজ করি। ঠিক আছে? তো পুরো প্রসেসটা এই এই স্টেপ গুলো ফলো করে আমরা কমপ্লিট করতে পারি। ওসিআর এর প্রবলেমটা আমরা এভাবে ভেঙে ভেঙে সলভ করতে পারি। আচ্ছা, আমি একটু তারপরও পেইন্টে দেখাই ইমেজ। আচ্ছা, সে এখানে আমরা এই যে এই এত বড় পেজের মনে করলাম একটা জায়গায় আমার টেক্সট গুলো লেখা আছে। সো ফার্স্ট আমার কাজ হবে আমার লাইন গুলা বের করা। ঠিক আছে? আমি একটা অ্যালগরিদম দিয়ে এই লাইন গুলা বের করবো। আমরা একটু গুগল করলে পেয়ে যাব কিভাবে আমার টেক্সটের লাইন গুলা বের করতে হয়। ঠিক আছে? তো ফার্স্ট আমরা যেটা করি, এই লাইনটা বের করি। সে এটা আমার একটা টেক্সটের লাইন বের করলাম, ভালো কথা। এভাবে আমি প্রত্যেকটা লাইন বের করে ফেলি। ঠিক আছে? আমার অ্যালগরিদমটা ইউজ করে আমি প্রত্যেকটা লাইন এভাবে বের করলাম, 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 দিলাম এবং এটাও নিয়ে নিলাম। ঠিক আছে? সো আমার প্রত্যেকটা লাইন আমরা বের করে ফেললাম ফার্স্টে। ঠিক আছে? আমার এই খাতায় বা এই যে পেপারটা আছে, এই পেপারে অনেকগুলা জায়গায় টেক্সট থাকতে পারে, অনেক ওরিয়েন্টেশনের টেক্সট থাকতে পারে। সেই ওরিয়েন্টেশন গুলো থেকে আমার এই স্টেপটার কাজ হলো শুধু লাইন গুলা বের করা, দ্যাটস ইট। আমি যখন লাইন পেয়ে গেলাম তখন আমার ফোকাস এরিয়াটা শুধু ওই লাইনটার দিকে থাকে। ঠিক আছে? তো আমি এখন যেটা করব, ওই লাইনটাকে সিলেক্ট করে ফেলি। তো আমরা জাস্ট এতটুকু ফোকাস করব, আর বাকি সবকিছু ভুলে যাব আমরা। ঠিক আছে? এখন আমার ফোকাস এরিয়া অনলি এতটুকু, আমরা এতটুকু ফোকাস করব। ভালো কথা। আমরা যখন এখন ফোকাস করে ফেলছি এই এরিয়াটাকে, যে আমার একটা লাইন আছে, এখন আমার কাজ হলো ওই লাইনের প্রত্যেকটা ক্যারেক্টার আলাদা করা। ঠিক আছে? তো আমরা ক্যারেক্টার সেগমেন্টেশনের জন্য আলাদা এরকম অ্যালগরিদম আছে কিছু, সেটা ইউজ করি। সেটা ইউজ করে কি করতে পারি,
প্রত্যেকটা ক্যারেক্টারকে ভাগ করতে পারি আমি একটা একটা করে। সো আমরা এখন ক্যারেক্টার গুলাকে ভাগ করি একটা একটা করে। আর একটা কালার নিলাম, এবার ক্যারেক্টার গুলাকে ভাগ করতে থাকি আমরা। এই যে, এইভাবে আমরা প্রত্যেকটা ক্যারেক্টারকে ভাগ করতে থাকি। নাইস। সো সবগুলো ক্যারেক্টার আমরা ভাগ করে ফেলছি। এখন আমরা যখন মিক্সড ডাটা সেটটা যখন দেখি তখন হয় কি এই পুরো লাইনের থেকে আমরা প্রত্যেকটা ক্যারেক্টারের ছবি জাস্ট পাই। তো আমরা যদি সিলেক্ট করি জাস্ট একটা ছবি দেই, ফাইনালি আমরা মিক্সড ডাটা সেটে গেলে আমরা জাস্ট এরকম একটা ছবি পাবো। ঠিক আছে? এরকম প্রত্যেকটা ক্যারেক্টারের আমি একটা করে করে ছবি পাবো। খুবই ছোট ছোট ছবি। ঠিক আছে? সো এই ছবিটার আবার কি প্রবলেম আছে? এই ছবিটার আবার হতে পারে, মাল্টিপল কালারের হতে পারে। কারণ আমরা যে ছবি তুলি তখন ডকুমেন্ট তো বিভিন্ন কালারের ছবি হয়, তাই না? তো মিক্সড ডাটা সেটে যেটা করা হয়েছে শুধু ব্ল্যাক এন্ড হোয়াইট, অনলি ব্ল্যাক এন্ড হোয়াইট আছে। ঠিক আছে? শুধু ব্ল্যাক এন্ড হোয়াইট আছে। সো দেখা যাচ্ছে যে আমার যে ইয়াটা আছে, আ যে নাম্বারটা আছে সেটাকে হয়তো আমরা নিচ্ছি, ব্ল্যাক এ নিচ্ছি, বাকি সবকিছু হোয়াইট আছে। দ্যাটস ইট। এই। এইভাবে পুরো ডাটা সেটটা প্রিপেয়ার করা আছে। তো এরকম হাজার হাজার নাম্বার লেখা আছে বেসিক্যালি। জাস্ট এই অংশটুকু শুধু দেওয়া আছে। ডাটা সেটে শুধু এই অংশটুকু দেওয়া আছে। সো এই অংশটা থেকে আমরা প্রেডিক্ট করতে চাই যে যে ছবিটা আছে সেই ছবিটা আসলে কোন নাম্বারের। আমার ক্লাস কয়টা? যেহেতু 0 থেকে 9 পর্যন্ত আমার ক্লাস হলো ১০ টা। ঠিক আছে? এই ১০ টা নাম্বার আমি জাস্ট প্রেডিক্ট করতে চাই। মিক্সড ডাটা সেটের টার্গেট এতটুকু। সিম্পল অ্যাজ দ্যাট। আ মিক্সড ডাটা সেটটা কিভাবে কাজ করে বা আ কতটুকু মিক্সড ডাটা এটা কি বোঝা গেছে পুরোপুরি সবার কাছে? জি ভাইয়া স্যার মোটামুটি। হ্যাঁ স্যার, এই মানে 0 থেকে 9 পর্যন্ত আছে না ডাটা সেটে স্যার? হ্যাঁ, হ্যাঁ, এক্সাক্টলি। মিক্সড ডাটা সেটে 0 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা নাম্বার আছে। ওকে। সো এই ডাটা সেটটা দেখানোর মূল উদ্দেশ্য হলো আমরা যেন এই ধরনের ডাটা সেটের মতো করে নিজেরা ডাটা সেট বিল্ড করে কাজ করতে পারি। ঠিক আছে? সো এখানে আমি যে স্টেপটা দেখাচ্ছি, সিম্পল কতগুলো স্টেপ দেখাচ্ছি। আমি দেখাচ্ছি জাস্ট একটা ছবি দিলে সেই ছবি থেকে নাম্বারটা বের করতে পারে নাকি, দ্যাটস ইট। মিক্সড ডাটা সেটে যেহেতু এতটুকুই আছে, আমি এই ছোট একটা পোরশন দেখাচ্ছি। আপনারা চাইলে আপনাদের সেলফ প্রজেক্ট যখন করবেন, আপনারা কিন্তু মাচ মোর কমপ্লিকেটেড টাস্ক নিয়ে আগাতে পারেন। যে একটা পেপারে আপনি একটা সেন্টেন্স লিখলেন, ওই সেন্টেন্সটা কি কি লেটার আছে সেটাও বের করতে পারেন। অথবা আপনি একটা পেপারে একটা বড় নাম্বার লিখলেন। ওই পুরো নাম্বারটা রিড করতে পারেন। ঠিক আছে? সো ওসিআর এর স্টেপ গুলো আমি স্টেপ বাই স্টেপ জাস্ট আপনাদেরকে গাইড দিয়ে গেলাম বা সাজেশন দিয়ে গেলাম। সেখান থেকে আপনারা বের করতে পারেন। ঠিক আছে? তো প্রজেক্টটা আপনারা ডিফাইন করবেন। আপনারা কিভাবে করতে চান। আমরা নিলাম এখানে। আমরা শুরু করি একটা একটা করে। সো এখানে যেটা আছে আমরা নামপাই নিছি। অ্যাজ ইউজুয়াল ম্যাটপ্লটলিব নিছি, সিবর্ন নিছি। আমরা বেটার প্লট দেখানোর জন্য। scikit-learn এর মডেল সিলেকশন নিয়েছি, ট্রেন টেস্ট স্প্লিট নিয়েছি, গ্রিড সার্চ সিভি। গ্রিড সার্চ সিভি কি? এগুলা এসভিএম কেই এসভিএম এর পার্টিকুলারলি ইমেজের উপরে কাজ করার জন্য কিছু প্রি স্টেপ করতে হয়। মানে এসভিএম ডিরেক্টলি আসলে ইমেজের উপরে কাজ করতে পারে না। যেটা করতে হয় সেটা হলো যে আমার ইমেজ থেকে কিছু ফিচার বের করে নিয়ে আসতে হয়। ওই ফিচার গুলি আমি এসভিএম এ ফিট করতে পারি এবং এসভিএম এ ফিট করার পরে ফাইনালি আমরা এসভিএম থেকে একটা বেটার আউটকাম পাই। ঠিক আছে? সেই কাজটাই এখানে করা হবে। এই গ্রিড সার্চ সিভি এই লাইব্রেরিটা ইউজ করে। তো এসভিএম থেকে সাপোর্ট ভেক্টর ক্লাসিফায়ার আমরা যেহেতু ক্লাসিফাই করতেছি, আমার ক্লাস হলো যে 0 থেকে 9 পর্যন্ত টোটাল 10টা ক্লাস। সো এই 10টা ক্লাস আমরা এসভি আহ, এস মানে এসভিএম এর মধ্যে থেকে এসভিসি সাপোর্ট ভেক্টর ক্লাসিফায়ারটা আমরা ইউজ করতে যাচ্ছি। আর স্কেলার যে কমন যে ম্যাট্রিক্স ছিল, অ্যাকুরেসি স্কোর, ক্লাসিফিকেশন রিপোর্ট, কনফিউশন ম্যাট্রিক্স, সেগুলো আমরা দেখবো একটা একটা করে। আর টেনসরফ্লো কেরাস এর থেকে আমরা মিক্সড ডাটা সেটটা বেসিক্যালি লোড করেছি। ঠিক আছে? এখানে ডাটা সেটটা অলরেডি প্রিপেয়ার করা আছে, সেই জন্য আমরা এখান থেকে কুইকলি লোড করে নিচ্ছি।
তো আমরা ফার্স্টে যেটা করছি যে মিনসডটাকে লোড করলাম, ডাটা সেটটাকে লোড করলাম, এবং যেহেতু আমার ডাটা সেটের ফরম্যাটটা একটু ডিফারেন্ট, আমরা ডিফারেন্ট ওয়েতেই বেসিক্যালি পুরো ডাটা সেটটা লোড করেছি। ঠিক আছে, লোড করলাম, বাট স্ট্রাকচার কিন্তু সেম। ঠিক আছে, আমার ট্রেন আর টেস্ট দুটা অলরেডি ভাগ করাই আছে এই ডাটা সেট। সো আমরা যেটা করছি ফার্স্টেই, সাবস্যাম্পল ডাটা টু রিডিউস র্যাম ইউজ। ঠিক আছে, আমরা ট্রেন ডাটা সেটটাকে আরো ছোট করে নিছি, টেস্ট ডাটা সেটটাকে আরো ছোট করে নিছি। ঠিক আছে, এটা করার কারণ হলো যেন আমাদের র্যাম বেশি না লাগে। যেটা দেখা গেছে যে এটা রান করতেও আমাদের ভালোই সময় লাগে। ঠিক আছে, এখানে হয়তো টাইমটা দেওয়া নাই, বাট টাইমটা দেখলে মোটামুটি 5 থেকে 7 মিনিটের মতো সময় লাগে এই কার্নেলটা পুরোপুরি রান করতে। ঠিক আছে, সো এটা ভালোই রিসোর্স ইন্টেন্সিভ একটা প্রসেস। তো এখানে ভালোই সময় লাগবে, যদি আমরা রিডিউস না করে নিই তাহলে আরো বেশি সময় লাগবে। সেই জন্য আমরা স্যাম্পল সাইজটা ছোট করে নিলাম। সো আমরা যেটা করলাম যে আমরা র্যান্ডম চয়েস করে আমরা বেসিক্যালি যেটা করলাম, ট্রেন টেস্ট আবার এটাকে ভাগ করে নিলাম। দেখো এই যে এন ট্রেন দিয়ে আমরা বেসিক্যালি আরো ডাটা সেটটাকে ছোট করে নিচ্ছি, এখানে পুরো কাজটাই ছোট করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, আর যেহেতু আমরা অলরেডি জানি ইমেজে শুধু ব্ল্যাক এন্ড হোয়াইট এই দুইটা কালারই আছে, রাইট? আমরা যেহেতু জানি দুইটা কালারই আছে, ব্ল্যাক এন্ড হোয়াইট, কিন্তু একটা ইমেজের রেঞ্জ কিন্তু অনেকগুলো থাকে। একটা ইমেজের ভ্যালু 0 থেকে 255 অনেকগুলা ভ্যালু থাকে। সো আমরা যেটা করছি, এই ডাটাটাকে নর্মালাইজ করছি। নর্মালাইজ করে কি করছি, সব ভ্যালুকে আমরা 255 দিয়ে ভাগ করে 0 থেকে 1 এর মধ্যে ভ্যালু গুলা নিয়ে আসছি। ঠিক আছে, তো এখানে বেসিক্যালি সেটাই দেখানো হয়েছে। আচ্ছা, আচ্ছা, এই স্টেপের থেকে নেক্সটে যাওয়ার আগে আমি একটু আস্ক করি, আমরা কি একটা ইমেজ কিভাবে 8 জিবি চ্যানেলে থাকে, রেড গ্রিন ব্লু চ্যানেলে থাকে, এবং আমরা ইমেজ কিভাবে কম্পিউটার থেকে দেখি, এই ব্যাপারে কি কোনো ক্লাস বা কোনো ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করা হয়েছে? স্যার আমি তো পাইনি। এনিওয়ান, কেউ কি জানেন না একটা স্যার। ইমেজ কিভাবে আমরা কম্পিউটারে দেখি? না স্যার। ওকে, ওকে, তাহলে একটু ইমেজ নিয়ে কথা বলতে হবে তাহলে। এখানে একটু পজ রাখি, এখানে আমি একটু এক্সপ্লেইন করি আমরা একটা ইমেজ কিভাবে দেখি বা একটা ইমেজ কিভাবে স্টোর করা হয়, তারপরে এটার ডিটেইল আসছে। ঠিক আছে, আচ্ছা, আমরা উম, আমাদের যে কম্পিউটার স্ক্রিন আছে অথবা মোবাইলের স্ক্রিন আছে, এগুলো কেউ যদি মাইক্রোস্কোপের আন্ডারে দেখেন, আমি দেখাচ্ছি। আচ্ছা, আমাদের যে কম্পিউটার স্ক্রিনটা আছে এটা যদি আপনার মাইক্রোস্কোপের আন্ডারে আপনার স্ক্রিনটা দেখেন, অথবা আপনার যদি হাই রেজলিউশনের ক্যামেরা থাকে, খুব ভালো যদি ক্যামেরা থাকে, সেই ক্যামেরাটা নিয়ে যদি জুম ইন করেন, ঠিক আছে, আলটিমেটলি আপনি আপনার স্ক্রিনে এরকম কিছু পিক্সেল দেখতে পারবেন। এগুলোকে বেসিক্যালি পিক্সেল বলা হয়। ঠিক আছে, আপনি এক একটা ডট এরিয়ার মধ্যে 3টা লাইট দেখতে পারবেন, রেড গ্রিন ব্লু। ঠিক আছে, আর জিবি, এখান থেকে আর জিবি কনসেপ্টটা আসে। ঠিক আছে, রেড গ্রিন ব্লু, এটার উপরে বেস করেই বেসিক্যালি আমরা আমাদের কম্পিউটারের ছবিগুলো দেখি। ঠিক আছে, আমরা একটু দেখি। একটু দেখি একটু বেটার এক্সাম্পল পাই নাকি এর থেকে।
ওকে, আমার মনে হয় আইডিয়াটা আমরা ধরতে পারছি, তারপর একটু দেখি আর একটু বেটার এক্সাম্পল পাওয়া যায়। তো এই এক্সাম্পলটা আরেকটু বেটার। এই যে আস্তে আস্তে জুম করছে, আমরা কিন্তু এলইডি গুলা দেখতে পাচ্ছি স্ক্রিনে, ঠিক আছে? এটা সবার ক্যামেরা দিয়ে হবে না, বাট যাদের ক্যামেরা খুবই ভালো, আমি মনে হয় টেস্ট করেছিলাম 30 বা 40 মেগাপিক্সেলের উপরে যাদের আছে তারা মনে হয় ভালো দেখতে পারবে। সো তারা একটু টেস্ট করে দেখবেন। এই ভিডিও এক্সাম্পলটাও এটার একটা এক্সাম্পল, ঠিক আছে? আবার শুরু থেকে দেখাচ্ছি। যেমন স্ক্রিনের একটা পোর্শনে সে আস্তে আস্তে জুম ইন করতেছে, এই যে, এবং আস্তে আস্তে এলইডি গুলা কিন্তু ভিজিবল হচ্ছে, ঠিক আছে? ওকে, আমি মনে হয় আইডিয়াটা এক্সপ্লেইন করতে পারছি। এবার আমি ভিজুয়ালি দেখাই সবকিছু। আমাদের এই কনসেপ্টটা কেন এত ইম্পর্টেন্ট, যে আমরা যে কালারফুল ছবিগুলো দেখি, এইভাবে আমরা কালারফুল ছবিগুলো দেখি আসলে, ঠিক আছে? আমাদের তিনটা চ্যানেল থাকে, রেড, গ্রিন, ব্লু। এই তিনটা চ্যানেল মিলে আমরা ফাইনাল আসলে কালারফুল পিকচারটা দেখি। সো এই তিনটা কালার মিলে আমাদের বিভিন্ন কালার দেখায় বা আমরা দেখি। সো এই তিনটা কালারের কম্বিনেশন ছাড়া আমরা আসলে কালারফুল ছবি দেখতে পারতাম না। So, আমার যদি একটা ছবি এরকম হয়ে থাকে, এটা একটা ছবি আমি ধরলাম, এখানে এখানে আমি ধরে নিলাম এটা একটা ছবি। তো এটা একটা ছবি। এখন এই ছবিটা আমরা যখন দেখতেছি, বা কম্পিউটার যখন এই ছবিটা রিড করতেছে, তখন এই ছবির এগেইনস্টে কম্পিউটারের কাছে জাস্ট প্রত্যেকটা পিক্সেল ভ্যালু থাকে। প্রত্যেকটা পিক্সেল বলতে এখানে একটা পিক্সেল, এখানে একটা পিক্সেল, যেটা আমরা একটু আগে দেখে আসলাম, ঠিক আছে? এরকম হাজার হাজার পিক্সেল থাকে, ঠিক আছে? আমরা যদি একটা ছবি কনসিডার করি, আমার দেখি আমার এখানে কোনো ছবি আছে নাকি। সো এটা আমার একটা ছবি আছে, ঠিক আছে? এই ছবিটার প্রপার্টিজ এ যদি আমরা যাই, প্রপার্টিজ কোথায়, এই যে প্রপার্টিজ। প্রপার্টিজ এ যাওয়ার পর আমরা দেখব এইটা ডিটেইলে যাব। ডিটেইলে আমরা কিন্তু দেখতে পারবো এই ছবিটার ডাইমেনশন দেখতে পারবো। আমি একটু জুম ইন করি। এই যে আমরা কিন্তু এই ছবিটার ডাইমেনশন দেখতে পাচ্ছি, ঠিক আছে? সো ডাইমেনশনে এখানে বলা আছে কি 1359 ইন্টু 1149, ঠিক আছে? মিনিং হলো আমার এই ইমেজের উইথ বরাবর এতগুলো পিক্সেল আছে 1349, ইন্টু হাইট বরাবর আমার এতগুলা 1149টা পিক্সেল আছে। তো জিনিসটা যদি সিম্পলি আমরা চিন্তা করি, দিনের শেষে প্রত্যেকটা ছবি আমরা যাই দেখি না কেন সবকিছু এক একটা গ্রিড, ঠিক আছে? ছবির এরকম স্ট্রেট স্ট্রেট লাইন আঁকার জন্য ইয়ে করি, জাস্ট বোঝার জন্য আমি এখানে লাইন ইয়ে করতেছি। আমার লাইন আর ছোট করা যাবে না, 1 পিক্সেল করি, ঠিক আছে? সো আমার পুরা যে ছবিটা দেখি আমরা, এগুলো জাস্ট গ্রিড এরকম, এবং প্রত্যেকটা গ্রিডে আমরা এরকম তিনটা চ্যানেল পাই, আর জি বি। নাম 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 নিলাম, ঠিক আছে? এখানে এই যে প্রত্যেকটা বক্স দেখতেছি না, এখন আমি লাল একটা বক্স নেই। এই মনে করি যে এই বক্সটা আমরা জাস্ট এখানে যদি ড্র করি, ঠিক আছে? এই বক্সটাই যদি আমরা এখানে ড্র করছি, ঠিক আছে? এখানে আমার বেসিক্যালি তিনটা কালার থাকবে, ঠিক আছে? আর জি বি, রেড, গ্রিন, ব্লু। সো একটা পোর্শন থাকবে রেড এর জন্য, একটা পোর্শন থাকবে গ্রিনের জন্য, একটা পোর্শন থাকবে আমার গ্রিনের জন্য, আর একটা পোর্শন থাকবে আমার ব্লু এর জন্য।
ঠিক আছে? সো এখানে এই প্রত্যেকটা পিক্সেলে এরকম তিনটা লাইট থাকবে বেসিক্যালি। এই তিনটা লাইট আপের বিভিন্ন ভ্যারিয়েশনের উপরে বেস করে আমরা ওই পিক্সেলটা দেখতে পারি। ঠিক আছে? হয় ওই পিক্সেলটা কালো হয়ে যায় অথবা ওই পিক্সেলটা সাদা হয়ে যায়। তো ভ্যালু গুলো কত কত হতে পারে? এই প্রত্যেকটা পিক্সেলের ভ্যালু 0 থেকে 255 পর্যন্ত হতে পারে। ঠিক আছে? আমরা যেহেতু 8 বিটের ছবি দেখি সাধারণত এই রেঞ্জটাই আমাদের জন্য কমন। 0 থেকে 255। আমরা সাইজটা ছোট করি। তো আমরা রেড এর জন্য এরকম একটা ভ্যালু পেলাম। ঠিক এরকম গ্রিন এর জন্য আমরা এরকম একটা ব্যাপার। আচ্ছা, এখানে তাও একটু লিখতে হবে, না লিখলে 5 10 0 থেকে 255 নিলাম। 255 এটা আমার রেড এর জন্য। কি ব্যাপার এটা? সামহাও পিসি একটা ব্লার হয়ে যাচ্ছে, বাট আমার মনে হয় আপনারা আইডিয়াটা বুঝতে পারতেছেন। রেড এর জন্য রেঞ্জ হলো 0 থেকে 255, গ্রিন এর জন্য এরকম 0 থেকে 255। আবার গ্রিনে চলে যাচ্ছি, 0 থেকে 255, এটা হলো গ্রিন এর রেঞ্জ। ঠিক একইভাবে আমার ব্লু এর জন্য এরকম রেঞ্জ আছে। ব্লুটা নিলাম 0 থেকে 255। ঠিক আছে? সো প্রত্যেকটা কালারের এরকম রেঞ্জ আছে। সো জিরো মানে কি? জিরো মানে হলো ব্ল্যাক, কোনো আলো নাই সেখানে। ঠিক আছে? কোনো ইন্টেন্সিটি নাই, কোনো আলো নাই। সো কালো জিনিস দেখানোর জন্য আমাকে কি করতে হবে? এই তিনটা চ্যানেলেই 0 0 0, তখন আমরা কালো দেখব। ঠিক আছে? আর যদি আমি কোনো কালারফুল দেখতে চাই অথবা সাদা দেখতে চাই, তখন কি করতে হবে? আমার ম্যাক্সিমাম ভ্যালু দিতে হবে। এটা 255, এটাও 255, এটাও 255, রেড গ্রিন ব্লু সবগুলোর ভ্যালু 255 দিলে আমি সাদা দেখব। ঠিক আছে? সো যেহেতু মিক্সড ডাটা সেটটা আমরা এভাবেই কালেক্ট করতেছি, সো সেক্ষেত্রে কি করা হচ্ছে, আমার প্রত্যেকটা ভ্যালু আমরা এভাবে ইন্টেন্সিফাই করে আমরা দেখতেছি। বাট মিক্সড ডাটা সেটটা আমরা অলরেডি জানি এখানে দুটা কালার ইউজ করা হয়েছে। ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা ব্ল্যাক ইউজ করছি, আর ফোরগ্রাউন্ডের জন্য বা ড্র করার জন্য আমরা 255 ইউজ করছি। সো 255 মানে সাদা। সো আমরা যদি 255 দিয়ে ভাগ করে দেই, তখন কি হচ্ছে, আমার ভ্যালুটা 0 আর 1 এর মধ্যে চলে আসতেছে। ঠিক আছে? আমার এই ডাটা সেটটা আরো কম এফোর্টে আমরা ম্যানেজ করতে পারতেছি। সেই জন্যই আসলে এইভাবে আমরা পুরো ডাটা সেটটা স্ট্যান্ডার্ডাইজ করে নিচ্ছি। ঠিক আছে? আশা করি পুরো প্রসেসটা ক্লিয়ার। যদি কোনো কনফিউশন থাকে একটু আস্ক করে নিবেন। ঠিক আছে? আমরা নেক্সট এ মুভ করলাম। ওকে। সো এভাবে আমরা ডাটা সেটটা সিম্পল করে নিয়েছি। ঠিক আছে? তো আহ, আমরা যেটা করছি এরপরে ফিচার গুলাকে সিম্পলিফাই করে নিচ্ছি। আমাদের যে ইমেজ যেটা ছিল, সে ইমেজটাকে আমরা রিশেপ করে নিচ্ছি। ইমেজ আমরা একটু আগে বললাম, এটা 2 ডাইমেনশনাল। একটা ইমেজের 2 ডাইমেনশন থাকে, রাইট? আমার উইডথ থাকে আর হাইট থাকে। এখানে যেটা করা হয়েছে, ফ্ল্যাটেন করে নেওয়া হয়েছে। ফ্ল্যাটেন করে নেওয়া অর্থ হলো যে আমি এক্স আর ওয়াই এর ডাটাটাকে একটা ডাইমেনশনে নিয়ে আসছি, বা পুরো ডাটা সেটটাকে আমি রো বরাবর নিয়ে আসছি। ঠিক আছে? সো প্রসেসটা অনেকটা এরকম। বড় করে নেই। ঠিক আছে? সো এটা যদি আমার টোটাল ইয়াটা হয়ে থাকে, ফ্ল্যাটেন টোটাল ইয়েটা দেখার জন্য। আচ্ছা, আচ্ছা, আমি ধরে নেই যে এটা আমার টোটাল ছবিটা ছিল। ঠিক আছে? খুব ছোট একটা ছবি। আমার একটা উইথ আছে, এই বরাবর আমার উইথটা গেল, এই বরাবর আমার উইথটা গেল,
আর এই বরাবর আমার হাইটটা গেল, ঠিক আছে? এখন আমি যখন ফ্ল্যাটেন করতেছি তখন কি করতেছি, আমি সবকিছু আমার উইথ বরাবর নিয়ে আসতেছি। সো হবে কি, আমার এই নিচের যে বক্স গুলো আছে ওগুলাকে আমি এইভাবে মুভ করে আমি যেটা করতেছি সবাইকে সাইডে নিয়ে আসতেছি, ঠিক আছে? এইভাবে নিয়ে আসতেছি। এটা বেসিক্যালি ফ্ল্যাটেন করা বলে, ঠিক আছে? পুরো ডাটা সেটটাকে আমরা একটা ডাইমেনশনে নিয়ে আসতেছি। করলাম আমরা আমরা ফ্ল্যাটেন করার পরে যেটা করতেছি, এবার আমরা ফিট করতে মানে স্কেলার যে স্ট্যান্ডার্ড যে আমরা স্কেল ফিচার করি ওই কাজটা করলাম। করার পরে আমরা যেটা করতেছি এবার এসভিসি তে আমরা গ্র্যাজুয়ালি আস্তে, আস্তে ফিট করব। আচ্ছা। তো ফার্স্ট আমরা এসভিএম এ গেলাম, এসভিসি কল করলাম, আমরা আরবিএফ কল করলাম ঠিক আগে যেভাবে করতাম। এখানে করার পরে আমরা এসভিএম টা রেডি করছি। আর প্যারামিটার গ্রিড আমরা রেডি করছি। এটা কিসের জন্য? ওই যে ইয়ার জন্য। আমাদের যে আরেকটা ফিচার এক্সট্রাক্টর ছিল, গ্রিড সার্চ সিভি। ঠিক আছে? এটা ইউজ করে আমরা বেসিক্যালি যেটা করতেছি, আমরা ইমেজ গুলো থেকে ফিচার গুলা নিয়ে আসতেছি। ওই যে ফ্ল্যাট করে নিছি, ফ্ল্যাটের ওই জায়গা থেকে আমরা কিছু ফিচার বের করে নিয়ে আসবো। ঠিক আছে? এখানে আমরা একটু খেয়াল করি, এখানে যেটা বলা আছে exhaustive search over specified parameter values for an estimator. Important members are fit predict. ঠিক আছে? Grid search CV implements a fit and a scorer method. It also implements score samples predict. বেসিক্যালি স্ট্যান্ডার্ড যে প্রসেস আমাদের প্রিডিক্টর যেভাবে থাকে সেগুলো নিয়ে কথা বলা হয়েছে। আচ্ছা। সো আমরা এখানে আসি। আমরা এখানে যেটা করতেছি, আমার যে প্যারামিটারস গুলো আছে সেগুলো নিচ্ছি, আর স্কেল মানে আগেও যেভাবে আমরা এই ফিচার যে প্যারামিটার গুলো আছে ওগুলো সেট করে নিয়েছি, ঠিক আছে? ফর নাও এই প্যারামিটার যেগুলো আছে আমরা যেভাবে সেট করে দিয়েছি এগুলোই দিয়ে আপনাদের জার্নি শুরু করেন। তারপরে আস্তে আস্তে এই প্যারামিটারকে আপনারা টিউন করা শুরু করবেন, বাট এখনই না। এখনই আমরা যেগুলো সেট করে দিয়েছি এগুলোই আপাতত ইউজ করেন। আরো যখন স্টাডি করে ডেপথে যাবে তখন এই প্যারামিটার গুলো চেঞ্জ করে করে আপনারা দেখবেন। নিলাম আমরা গ্রিড সার্চ সিভি তে যখন আমরা আসছি তখন আমরা এসভিএম এ গেলাম। এই যে এসভিএম যেটা ছিল আমরা কল করতেছি, এবং প্যারামিটার গ্রিড নিলাম যেটা আমরা একটু আগে ডিফাইন করে আসছি সেটা CV3 আমরা ডিফাইন করে দিচ্ছি সিভি কত হবে। আমরা কোথায় গেল? একটা মিনিট। আমরা প্যারামিটারগুলোর মধ্যে থেকে আমাদের সিভির ভ্যালু কি ছিল দেখে নেই। সিভি স্প্লিটার। আচ্ছা, এই যে থ্রি ভ্যালু দেওয়া আছে, the four and candidate parameter indexes are also displayed together with the starting time of the computation. আচ্ছা, বেসিক্যালি এটা স্প্লিটার নিয়ে কথা বলতেছে, আমরা একটু দেখে নেই। একটা দেখায় দিই। আমাদের ডকুমেন্ট কোথায় গেল? ডকুমেন্টে যাই। সিভি রিসার্চ সিভিতে আমরা গেলাম। আমাদের দরকার হলো সিভি প্যারামিটারটা ডিটেইল দেখা দরকার। ইট ইজ আ ক্রস ভ্যালিডেশন। আচ্ছা, এটা হলো বেসিক্যালি ক্রস ভ্যালিডেশন, ঠিক আছে? যে আমরা ক্রস ভ্যালিডেশন করব কতটা। তো তিনটা আমরা দিয়ে দিচ্ছি ডিফাইন, এই যে এখানে সবকিছুই বলা আছে। তো আমরা এইভাবে ডকুমেন্টেশন দেখে ডিটেইলে দেখতে পারবো আমরা কতগুলা ক্রস ভ্যালিডেট করব, সেটা বেসিক্যালি বলে দিচ্ছি এখানে। আচ্ছা, নিলাম আমরা। নেওয়ার পর আমরা যেটা করতেছি, গ্রিড সার্চ নিচ্ছি, তার মধ্যে থেকে বেস্ট এস্টিমেটর যেটা আছে, বেস্ট এসভিএম যেটা আছে সেটা আমরা নিলাম। বেস্ট এসভিএম মানে এসভিএম এর এখানে হয় কি বিভিন্ন ভার্সন গুলো বের করে, তার মধ্যে থেকে যেটা বেস্ট ভার্সন হয় ওটা আমরা পিক। আচ্ছা, তারপরে আমরা প্রিডিক্ট করতেছি, ঠিক আছে? টেস্টের উপরে প্রিডিক্ট করে দেখতেছি কিরকম রেজাল্ট আসে। তো এখানে কোড না দেখে আমরা অ্যাকচুয়াল এক্সাম্পল দেখি। তো আমাদের অ্যাকুরেসি ওভারঅল আমরা দেখতেছি, এই যে আমাদের ক্লাস ছিল 10টা। সো প্রত্যেকটার অ্যাকুরেসি আমরা দেখি, জিরো আমার ভালোভাবে
মানে প্রত্যেকটা ক্লাসে খুব ভালোভাবে প্রিডিক্ট করতে পারছে। তার মধ্যে থেকে সবচেয়ে খারাপ প্রিডিক্ট করতে পারছে 2 নাম্বারটা, ঠিক আছে? সো আমাদের জন্য 2 যে ভ্যালুটা আছে সেটা প্রিডিকশন সে ঠিক মতো করতে পারতেছে না আমাদের যে ডাটা সেটটা আছে সেখান থেকে। তো আমরা এটা দেখলাম। কনফিউশন ম্যাট্রিক্সটা আমরা এখানে দেখতে পারি। এই যে আমাদের বেশিরভাগ জিনিসই যেহেতু ডায়াগোনাল ভ্যালু গুলা সবচেয়ে বেশি হাই, বোঝাই যাচ্ছে যে ডায়াগোনালি আমরা ভালো প্রেডিক্ট করতে পারতেছি। মানে যে নাম্বারটা আছে সেই নাম্বারটাই আমরা ভালো প্রেডিক্ট করতে পারতেছি। বাকি নাম্বারটার সাথে ওটার খুব একটা বেশি মিল নাই বা খুব একটা বেশি হেল্পফুল ক্যারেক্টারিস্টিক্স আমরা বাকি নাম্বারগুলো থেকে পাইও না। সো কনফিউশন ম্যাট্রিক্স এখানে খুব একটা বেশি হেল্পফুল আমাদের জন্য না এই স্পেসিফিক ডাটা সেটের জন্য। আচ্ছা, তো এরপরে ফাইনালি আমাদের প্রিডিকশন কিছু নাম্বার নিয়ে দেখানো হয়েছে। যেমন এখানে অ্যাকচুয়াল লেভেল ছিল আমার 3, প্রিডিকশনে করেছে 3। ইনফ্যাক্ট এখানে যতগুলো ভ্যালু আছে প্রায় সবগুলো ঠিক করতে পারছে। এখানে একটা ভুল আছে, সেটা হলো এই যে 9 ছিল, বাট 9টাকে সে 9 ধরতে পারে নাই, সে 9টাকে 3 হিসেবে প্রিডিক্ট করছে, ঠিক আছে? এরকম একটা ভুল পাওয়া গেছে এখানে যে টেস্ট স্ট্যাটাসটা আছে। তো এখানে কমপ্লিট এক্সাম্পলটা রানিং আছে আপনাদের জন্য, আপনারা কাইন্ডলি এটা একটু এক্সপ্লোর করে নেবেন। আশা করতেছি এই কোডটা দেখলেই বুঝবেন, বাট স্টিল যদি কোথাও দেখতে গেলে প্রবলেম ফেস করেন অবশ্যই আমাদেরকে গ্রুপে আস্ক করবেন, নক করবেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করতে, ঠিক আছে? আচ্ছা, তো আমার দিক থেকে আজকে এতটুকুই ছিল। থ্যাংক ইউ এভরিওয়ান। আর আমি একটা মেসেজ দেখলাম গত ক্লাসের, মনে হয় ইয়েটা আমি শেয়ার করি নাই না? গত ক্লাসের আমাদের ইয়েটা কি ছিল যেন, টপিকটা কি ছিল, আমাকে কেউ একটু রিমাইন্ডার দিতে পারবেন? এনিওয়ান? গত ক্লাসের টপিকটা যদি একটু বলতে পারবেন, বলতে পারতেন। আমার মনে হয় কেএনএন ছিল, আমি কি ঠিক আছি? একটু কনফার্ম করবেন। লাস্ট ক্লাসে কি আমি কেএনএন দেখেছিলাম? আচ্ছা, ডিসিশন ট্রি ছিল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। লাস্ট ক্লাসে ডিসিশন ট্রি ছিল, ঠিক আছে। আমি দুইটা মডিউলে অফ করে দিব, আজকেটা অফ করিনি। আমি আজকেটা সহ কালকেটা অফ করে দিব। আর যেটা বলছিলাম যে আপনাদের প্রজেক্টের জন্য আপনারা একটু এফোর্ট দেওয়া শুরু করেন এখন থেকেই। আজকে আমি মিনস ডাটা সেটটা শেয়ার করলাম। মিনস ডাটা সেটটা আপনারা কিভাবে ইউটিলাইজ করতে চান বা মিনসড এর মতো ডাটা সেট আপনারা তৈরি করে কিভাবে একটা নাম্বার ক্লাসিফায়ার তৈরি করতে পারেন অথবা একটা ডিজিট ক্লাসিফায়ার তৈরি করতে পারেন, সেটা নিয়ে আপনারা নিজেরা একটা প্ল্যান করতে পারেন। এক্সিস্টিং যে এক্সাম্পলটা আছে সেটা একটু এক্সপ্লোর করে দেখতে পারেন। তাহলে হবে কি যে আপনাদের আরো একটা পোর্টফোলিও এক্সাম্পল হয়ে যাবে। সো ফার্স্ট যে এক্সাম্পলটা ছিল অলরেডি আপনারা হয়তোবা দেখছেন টাইম সিরিজ অ্যানালাইসিস নিয়ে, সেটা হয়তো এক্সপ্লোর করছেন। সাথে সাথে আরেকটা এক্সাম্পল এখানে মিনস যে ডাটা সেটটা আছে সেটাতে আরেকটা পোর্টফোলিও আপনারা তৈরি করতে পারবেন হোপফুলি। সো একটু চেষ্টা করেন জিনিসগুলো অর্গানাইজ করতে। কোথাও যদি কনফিউজিং থাকে বা কোনো কিছু বুঝতে প্রবলেম হয়, এটা আমাদেরকে গ্রুপে নক করেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করতে। আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করতেছি। আহ যদি কোনো কোশ্চেন না থাকে আমরা এখানেই শেষ করবো, আর যদি কোনো কোশ্চেন থাকে আস্ক করতে পারেন, আমি অ্যাভেলেবল আছি। কোনো কোশ্চেন বা কোয়েরি? ঠিক আছে, যদি কোনো কোশ্চেন বা কোয়েরি না থাকে আজকে এখানেই ড্রপ করলাম তাহলে। আর আশা করছি আপনাদের কাছ থেকে খুব ভালো ভালো প্রজেক্টের কিছু আইডিয়া পাবো। আপনারা একটু কমিউনিকেট করেন, বেটার কমিউনিকেট করেন, তাহলে আমরা আরো বেটার সাপোর্ট দিতে পারবো। থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ এ নাইস ডে দেন। বাই।